বেলপাহাড়ি বলে একটি জায়গা আছে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একদম শেষ প্রান্ত, ঝাড়খণ্ডের শুরু। তো আমি ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, সৎসঙ্গের দীক্ষিত, এবং সেই সূত্রে আমি কিন্তু ঝাড়গ্রামে কিন্তু বরাবরই যাতায়াত করি এবং পশ্চিম মেদিনীপুরে আমাদের যাতায়াত হয়। তো সেরকমই যাতায়াত করতে করতে ভিজিট করা, গ্রাম ঘোরা, গ্রাম ঘুরতে ঘুরতে দেখতে পাই যে বাচ্চাদেরকে তার মায়েরা বাচ্চাদের খিদা ভুলিয়ে রাখার জন্য বাচ্চাদেরকে হারিয়া খাওয়ায়, যাতে তারা খেতে না চায়, যাতে তারা ওই হারিয়া খেয়ে যাতে তারা ঘুমিয়ে থাকতে পারে এবং মায়ের কানের সামনে যেন না বলে আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। এবং হারিয়ার সাথে সাইড ডিশটা কি? হারিয়ার সাথে সাইড ডিশটা হলো পিঁপড়ের লাল ডিম, পিঁপড়ের ডিমের টোকা। অনেকেই বলেন যে যারা শবর জনজাতি কিংবা যারা আদিবাসী তারা হারিয়াটাকে প্রেফার করে, কিন্তু এটা ভেবে দেখুন যে তাদের কাছে যদি সত্যি আর্থিক সামর্থ্য থাকতো নেশা করার জন্য, অনেকেই বলে যে হ্যাঁ আদিবাসী সমাজ তারা এটাকে তারা প্রেফার করে, তারা এই সিঁদুরের টোকা আর কি, টোকা সিঁদুরে লাল লাল পিঁপড়াগুলো, সেই লাল লাল পিঁপড়ার ডিমগুলো তারা বেটে খায়, ওটাকে আঞ্চলিক ভাষায় ওরা টোকা বলে। ওটাকে রসুন দিয়ে ওটাকে বাটে এবং ওই 1 গ্লাস হারিয়ার সাথে একটুখানি টোকা নিয়ে তারা ওটাকেই বানিয়ে খায়। আমার মনে হয় যে তাদের কাছে যদি পয়সা থাকতো, আমার তখন ওটাই মনে হয়েছিল যে তাদের কাছে যদি পয়সা থাকতো তাহলে কিন্তু তারা একটা মুরগির ডিম কিনে খেত। তাদের কাছে সেই অপশনটা নেই, তার কারণ 10 টাকায় তারা একটা শালপাতা ভর্তি প্রায় এতটা তারা কিন্তু পিঁপড়ের ডিম পাচ্ছে। কিন্তু একটা ডিম কিনে তারা কিন্তু পরিবারের 4টে লোক 5টে লোক খেতে পারবে না, কিন্তু এক পাতা টোকা নিয়ে এক পাতা যে পিঁপড়ের ডিম সেটাকে বেটে কিন্তু পুরো পরিবার খেতে পারবে। ওই একটু টোকা নিয়ে তারা কিন্তু পুরো পরিবার ভাত খেতে পারবে, গরম ভাত, তার সাথে একটু পিঁপড়ের ডিমের টোকা। ওইটা আমি যখন দেখলাম তো তখন মনে হলো যে হ্যাঁ প্রয়োজনটা তো আমার সেখানেই, প্রয়োজনটা যেখানে আমাকে তো সেখানেই কাজ করা উচিত। 2021 সাল থেকে আমরা ঝাড়গ্রামে আমাদের 3টে পাঠশালা আমরা শুরু করতে পেরেছি এবং সেখানে আমাদের বর্তমানে বাচ্চা সংখ্যা 100-র কাছাকাছি, 3টে পাঠশালা মিলিয়ে। सच्चिदानंद परब्रह्म पुरुषोत्तम परमात्मा श्री भगवती समेतो श्री भगवते नमो नमः। পড়তে আসবি কিন্তু বলেছিস পড়তে আসবি, পড়তে যখন বলেছে আসবি। আমাদের তো কাজ করে খুবই ভালো লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে রেসপন্স যদি বলিস, রেসপন্সের জায়গাটা না অনেকটা খামতি আছে, সেটা বল টিচারের দিক থেকেও বল এবং গতে বাঁধা যে পড়াশোনা তারা শিখেছে, তারা সেটাই শেখাতে চাইছে এবং বাচ্চাদের মা বাবাদের ভিতরে না ততোধিক ইন্টারেস্ট নেই বাচ্চাদেরকে ফেলে দেওয়ার। এটা আমার কাছে খুব কষ্ট লাগে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে গার্জিয়ানদেরকে আমরা বোঝাতে পারি। কিছু কিছু গার্জিয়ান রয়েছে ভালো, কিন্তু ম্যাক্সিমাম টাইম পড়াশোনার গুরুত্ব কিন্তু তারা বুঝতে পারছে না এবং তারা শিশুদেরকে ঠেলে পাঠাতে চাইছে না। এটা আমাদের কাছে একটা কিন্তু ড্রব্যাক বলতে পারিস। তার কারণ আমরা প্রতি মুহূর্তে বোঝাচ্ছি, হয়তো সপ্তাহের ভিতরে
4 দিন আসছে, কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিন আসছে না, হয়তো তারা বাড়িতেই রয়েছে। তাদেরকে যে জোর করে পাঠাবে সেই জোরটা কিন্তু তারা দিচ্ছে না, মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি। আমি চাইছি যে তারা, আমরা যেরকম বাচ্চাগুলোকে পুশ করছি যে তোমরা এগিয়ে চলো, আমরা চাইছি যে তাদের পরিবারের লোকেরা তাদেরকে 3 গুণ পুশ করবে যে তোমরা এগিয়ে চলো। সেটা একটু কম লাগছে, বাদবাকি আমাদের তো কাজ করে প্রচণ্ড আনন্দ লাগছে, তার কারণ ওইখানে সত্যি খুব নিড, ওইখানে সত্যি খুব প্রয়োজন। দেখ, ওরা কিছু পায় না, ওরা ওরা সত্যি কথা বলতে কি ওরা বঞ্চিত। এবার স্কুলে গেলে কি হয়, যে স্কুলে গেলে মিড ডে মিলটা পাচ্ছে, একটা খাবার পাচ্ছে, তারা রেগুলার বেসিসে খাবারটা যেহেতু পাচ্ছে, তো সেই জন্য স্কুলে যাচ্ছে। এবার যেরকম আমাদের ক্যান্টনমেন্ট ওই পাঠশালায় কিন্তু প্রত্যেক দিন কিন্তু টিফিন থাকে। এবার আমাদের কাছে না সেই ফান্ড সাপোর্টটা আমাদের কাছে নেই, যেখানে থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিন সেই বাচ্চাদের কাছে কিন্তু খাবারটা পৌঁছে দেবো, এরকম কিন্তু আমাদের কাছে অর্থ সংকুলন নেই, আমাদের কাছে কিন্তু সেরকম কোনো সাপোর্ট নেই, যার জন্য আমরা টিফিন দিতে পারছি না। এবং এটা কিন্তু একটা প্রথা, মানে এর আগেও কিন্তু ওইখানে আরও বেশি ছিল যে স্কুল ছুট হওয়ার হার, মানে স্কুল থেকে ছুটে পালিয়ে যাওয়া, মানে স্কুলে না আসা, যেগুলোকে আমরা বলি স্কুল ছুট, মানে আর স্কুলে যাবো না, ক্লাস 4, 7, 8 অবধি কোনোভাবে একটু পাস করে আর স্কুলমুখী হবো না, তো সেটা এখন অনেক কমেছে। এবং আমরা চাইছি যে আমাদের পড়াশুনোর মধ্যেও আরও অনেক রকমের নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করার জন্য, যাতে তারা হাসতে খেলতে আনন্দে যাতে কিন্তু আমাদের সাথে পড়াশোনা করতে পারে। তো সেটার জন্য আমরা নতুন নতুন পদ্ধতি আনার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যে তাদেরকে যেন প্রত্যেক দিন একটা টিফিন দিতে পারি, সেরকম একটা চিন্তাভাবনা মাথায় রয়েছে। তো সর্বোপরি একটা জিনিসই মাথায় রয়েছে, যে কি করে ওই বাচ্চাদের যে রেগুলার বেসিস তারা যে আসছে সেই সংখ্যাটা কি করে বাড়ানো যায়, এটা কিন্তু প্রতি মুহূর্তে চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এখন দেখা যাক। নমস্কার, আমার নাম প্রিয়রঞ্জন নস্কর। আমি একজন হেল্পের সহযোদ্ধা, তার সাথেও আমি সুন্দরবন ও ঝাড়গ্রামে ম্যানেজমেন্টে আছি। তারা আগে যেরকমই ক আ ক খ জানতো না, তো সেগুলো শিখেছে, বা ছবি আঁকা শিখেছে, কবিতা আবৃত্তি করতে শিখেছে। তারপর আগে ওদের লাইফটা অন্যরকম ছিল, মানে সকালে উঠে ও কিছুই করতো না, বাড়িতে খেলাধুলো করতো, তারপরে স্কুলেও যেত, মাঝে মাঝে কখনো যেত না। যেটা প্রাইভেট করার কথা ছিল সেটা করতো না, মানে সেরকমই আর্থিক সামর্থ্য ছিল না, সেই জন্য প্রাইভেটটা করতে পারতো না। তাই আমাদের পাঠশালাতে প্রাইভেটের মধ্য দিয়ে পড়ানো হয় আমাদের পাঠশালাটা, মানে স্কুল টাইমটাতে না, সকালে বা বিকালে। আমাদের সুন্দরবনে সকালে হয়, আর ঝাড়গ্রামে বিকালে পাঠশালা হয়। আমাদের গ্রামের সাইডে বেশিরভাগ যেটা হয়, মানে বাচ্চারা এমনি স্কুলে যারা পড়াশুনো করে ওদের মধ্যে কী হয়, যে ওই চাষের কাজবাজ করবে বা বাইরের দিকে কাজবাজ করবে, মানে যেটাকে বলে লেবারি কাজবাজ করবে। কিন্তু আমাদের পাঠশালাতে এরকমই একজন বাচ্চা আছে যে নিজে থেকে, মানে পড়াশুনোর থ্রু থেকে ও এখন নিজে থেকে একটা ব্যবসা করতে চাচ্ছে, মানে চায়ের ব্যবসা। মানে সাধারণ চায়ের দোকানের মতো করতে চাচ্ছে না, যেরকমই গ্রামে হয়ে থাকে যে চায়ের দোকানে সকলে গিয়ে আড্ডা হয়ে হুল্লোড় করে, ওরকম কিছু না। ও এমন কিছু একটা করতে যাচ্ছে, মানে বাইরে শহরের দিকে যেরকমই হয় ক্যাফে টাইপের, সেরকমই বড় কিছু একটা বিজনেস করতে চাচ্ছে। সেই গ্রামে থেকে কলকাতাতে এসে এরকমই একটা ক্যাফে করা বা ব্যবসা করার কথা ভাবছে। এটাই আমাদের হেল্প পাঠশালাতে পড়াশুনো করে শিখেছে বা বুঝেছে যে আমাকে ব্যবসা করতে হবে বাইরে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।
ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আরও যাতে বাচ্চাদের সংখ্যা বাড়ে এবং আরও বাচ্চাদের নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেটাই কিন্তু আমাদের চেষ্টা প্রতি মুহূর্তে রয়েছে। এবং আমরা পড়াশোনার সাথে সাথে কিন্তু আপনারা জানেনই যে আমরা কিন্তু নাচ, গান, দাবা, আবৃত্তি, কম্পিউটার, ক্যারাটে প্রভৃতি কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাই। এবং এটা আমাদের কিন্তু একটাই কারণে শেখানো ওদেরকে, যাতে ওরা সমাজের মূল স্রোতে ফিরে আসে, যাতে ওদের কাছে যেন এটা না যেন ওদের মনে হয় যে হ্যাঁ আমাদের জীবনে আমাদের কাছে টাকা পয়সা ছিল না বলে আমাদের কাছে কোনো সুযোগও ছিল না। এই জিনিসটা আমি তাদের জীবনে মিথ্যা প্রমাণ করতে চাই। আমি চাই যে তাদের জীবনে সুযোগের ভাণ্ডার আসুক, তাদের জীবনে অন্তত তারা একটা সুযোগ পাক নিজেদেরকে প্রুফ করার, তাদের ভিতরে যে ইনার ট্যালেন্ট রয়েছে, তাদের ভিতরে যে স্বপ্নগুলো রয়েছে, সেগুলো যাতে তারা পূর্ণতা দিতে পারে। তাদের একটা সুযোগ দিতে চাই যাতে তারা ভবিষ্যতে দাঁড়িয়ে এটা বলতে পারে যে হ্যাঁ আমাদের কাছে হেল্প ছিল, আমাদের পাশে পথিকৃৎ ছিল, আমাদের পাশে রোল কাকু ছিল। এইটুকু স্বপ্নের জন্যই কিন্তু চারিদিকে দৌড়ানো। এবং বর্তমানে কিন্তু আমাদের 10টা ইউনিট মিলিয়ে আমাদের কিন্তু বর্তমানে 415 জন বাচ্চা, এবং আমরা চাইছি ভবিষ্যতে এই সংখ্যাটা যেন আমরা 4000 বাচ্চায় পরিণত করতে পারি। 4000 জন বাচ্চার শিক্ষার দায়িত্ব যেন আমরা নিতে পারি। 4000 জন বাচ্চাকে যেন আমরা হাসি ফোটাতে পারি, তাদেরকে পড়াশোনা শেখানোর মাধ্যমে, তাদেরকে নাচ, গান, দাবা, আবৃত্তি, কম্পিউটার, ক্যারাটে প্রভৃতি শেখার মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করতে পারি, যাতে তাদেরকে স্বাবলম্বী করতে পারি। তার জন্য কিন্তু আপনাদের সাহায্যটুকু প্রচণ্ডভাবে প্রয়োজন।